হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম সরল নিয়ে। তো যেটা আমাদের নেক্সট টপিক হচ্ছে সিলেবাসে তোমাদের ছায়া প্রকাশনী কিংবা সাঁতরা যে বই ফলো করো না কেন, তো ছায়া প্রকাশনী বইতে পেজ নাম্বার 39 এবং 40 তে এবং 41 এ যে টপিকটা রয়েছে অর্থাৎ দ্রুতি এবং বেগ, এই সংক্রান্ত আলোচনা আমরা এই ভিডিওতে করব। তো তোমরা জানো যে ক্লাস 9 এ তোমরা দ্রুতি এবং বেগ সম্বন্ধে মোটামুটি ভালো করেই পড়েছো। তো এখানে দু একটা জিনিস অ্যাড হবে আর বাকি কিন্তু অলমোস্ট সেমই থাকছে, কিন্তু একটু ডিপলি আমাদের একটু আলোচনা করতে হবে। তো দ্রুতি সম্বন্ধে যদি বলা হয়, তো দ্রুতিকে আমরা কি বলি? দ্রুতিকে আমরা ইংলিশে যেটা বলি সেটা হচ্ছে স্পিড। তোমরা এটা আমরা প্রচুর ইউজ করো আর শুনেছো। আর বেগ হচ্ছে ভেলোসিটি। তো এই দুটো জিনিস খুবই ক্লোজ, কিন্তু অনেক সময় কনফিউশন হয়। ফিজিক্সের দিক থেকে বলতে গেলে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, একটা স্কেলার একটা ভেক্টর। তো প্রথমে যেহেতু আমাদের সিলেবাসে দ্রুতি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, সেই জন্য আমি পরপরই আলোচনা করব সিলেবাস এবং বই অনুযায়ী, কোনোটাই স্কিপ করব না। তো সবচেয়ে প্রথম হচ্ছে দ্রুতি। দ্রুতি বলতে আমরা কি বুঝি? তা তোমরা সিম্পল ভাবে একটা জিনিস ভেবে রাখো যে কোন একটা গতিশীল বস্তু সে একটা নির্দিষ্ট সময় দেখা গেল একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। জরুরি নয় যে একই সময় একই দূরত্ব অতিক্রম করতে, সেটা নাও করতে পারে, আবার করতেও পারে। যদি সমান সময়ের অবকাশে সে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা সমদ্রুতি বলি। আর অসমদ্রুতি কি হবে? সমান সময়ের অবকাশে সে সমান পরিমাণের দূরত্ব অতিক্রম করছে না, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন দূরত্ব, আবার সমান সময়ও দেখা গেল হয়তো ভিন্ন ভিন্ন দূরত্ব, একে আমরা বলে থাকি অসমদ্রুতি। তো সবচেয়ে প্রথমে বইতেও দেখবে, সব বইতে দ্রুতির সংজ্ঞা থেকে আলোচনা শুরু করা হয়েছে যে সময় সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হার। হার কথাটা চলে আসা মানে সময় দিয়ে ভাগ করা আছে। অর্থাৎ যদি আমি একে ভি বলি, সেটা হচ্ছে আমি x যদি দূরত্ব ধরি, t সময় যদি x দূরত্ব সে অতিক্রম করে, তাহলে তার দ্রুতি হচ্ছে v সমান x/t। তার মানে এটা বলতে এটা চাইছি যে সময় যেহেতু নিচে রয়েছে, এই জন্যই বলা হয় যে দূরত্বের পরিবর্তনের হার। তো এই যে ব্যাপারটা বলা হচ্ছে দূরত্ব অতিক্রম করার হার, এবারে যখন কলনবিদ্যা দিয়ে এটাই বলবো না সময় সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। তো মোটামুটি হার কথাটা কিন্তু থাকবে। এবারে এই যে v সমান x/t, এখান থেকে আমরা খুব সহজে এই v অর্থাৎ দ্রুতি এর মাত্রা নির্ণয় করতে পারো। অবশ্য বেগেরও এটাই মাত্রা, এককও তাই। আর এককও করতে পারবো কি? সেন্টিমিটার পার সেকেন্ড। fps হলে ফিট পার সেকেন্ড, কিন্তু fps তো ব্যবহার নেই। আর মিটার পার সেকেন্ড। কিন্তু অনেকগুলো অঙ্ক থাকবে কিংবা আমাদের অনুশীলনীতেও রয়েছে যে যেখানে এই কিলোমিটার ঘন্টাতে বেগ কিংবা দ্রুতির মান দেওয়া থাকে, কিন্তু এটা তো আর ফান্ডামেন্টাল একক নয় সিজিএসএসআই তে। তো এটাকে আমাদেরকে কি করে নিতে হয়? যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এসআই দিয়ে অঙ্ক করতে হয়, তো এসআই পদ্ধতিতে কি সেটা করতে হবে। তাহলে 1 কিলোমিটার মানে বুঝতেই পারছো 1000 মিটার, আর 1 ঘন্টা h মানে আওয়ার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো এইখান থেকে যদি আমরা লিখি তাহলে কত আসছে? 5/18 মিটার পার সেকেন্ড। কেন? দুটো শূন্য কেটে গেল, তারপরে এদিকে থাকছে কত? 10, এদিকে 36, 2 5 10, আর এদিকে 2 1 2 আর 2 18, তার মানে 5/18। তো সরাসরি তোমরা প্রয়োগ করতে পারো কিংবা গুণ করে ভাগ করে বের করে নিতে পারো। তো একক সম্বন্ধে আমরা এগুলো সম্বন্ধে জানলাম, মাত্রাও জেনে গেলাম। এইবারে প্রশ্ন হচ্ছে আরেকটা যেটা টার্ম, যেহেতু দ্রুতির কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, শুধুমাত্র মান রয়েছে, ওই জন্য এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ স্কেলার রাশি। আরেকটা টার্ম যেটা খুব প্রচলিত সেটা কি না গড় দ্রুতি। এই গড় দ্রুতি টার্মটা কি না? এই গড় দ্রুতি টার্ম মানে হচ্ছে, আমি একটা সিম্পল লজিক দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো কোন বস্তুর ক্ষেত্রে তার হয়তো গতিপথটা এরকম রয়েছে,
তা দেখো নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে নির্দিষ্ট অভিমুখ নেই। আর নির্দিষ্ট অভিমুখ যেরকম নেই সেই রকমই সাপোজ এ থেকে সাপোজ এইটা বি, তো s1 দূরত্ব গেছে, কিংবা আমি x1 বলতে পারি, যেহেতু এখানে x1 x নাম দিয়েছিলাম x1, সময় লেগেছে t1। আবার b থেকে c xt দূরত্ব, আর t2 সময় লেগেছে। আর এই c থেকে d এটা x3 দূরত্ব, সময় লেগেছে t3। তাহলে তিন ভাবে গেছে আর কি, মানও একই নেই, অভিমুখও একই নেই। অর্থাৎ আমি দূরত্বের কথা বলছি, তাহলে দূরত্বের ভিন্ন ভিন্ন মান রয়েছে। দেখো অভিমুখ তো অবভিয়াসলি দূরত্ব স্কেলার রাশি, তো অভিমুখটা একই থাকবে না নিয়ম, আর অভিমুখটা নেই, কারণ হচ্ছে প্রতি মুহূর্তে অভিমুখটার পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে এই গড় দূরত্বকে আমরা কি লিখতে পারি? না, এই ক্ষেত্রে গড় দূরত্ব যেটা লিখবো আমরা সেটা হচ্ছে মোট যে দূরত্ব আর মোট সময়। অর্থাৎ মোট দূরত্ব কত, না এখানে যদি দেখি x1 x2 x3, যদি আরো থাকতো আরো লিখতে পারি আমরা। আর মোট সময় মানে হচ্ছে যতটা মোট সময় লেগেছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি গড় দ্রুতি হলো, এটা একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এটা ওভারঅল একটা যাত্রা পথের আলোচনা হচ্ছে, এই জন্য একে গড় দ্রুতি বলা হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে, গড় দ্রুতি বের করার সময় সব সময় মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হয়, একক মাত্রা সবগুলো একই থাকবে। নেক্সট যেটা রয়েছে সেইটাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, সেটা কি? সেইটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, একইভাবে তাৎক্ষণিক বেগও আমাদের পড়তে হবে। এই যে টপিকটা রয়েছে তোমাদের বইতেও দেখবে 39 পেজের নিচের দিকে রয়েছে। তো এই তাৎক্ষণিক দ্রুতি এই জিনিসটা কি? না দেখো, একটা বস্তু গতিশীল, তো আমরা তার গড় দ্রুতি হয়তো বের করলাম, কিন্তু এরকম অনেক সিচুয়েশন থাকবে যেখানে গড় দ্রুতি কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ হবে না। কিরকম সিচুয়েশন? না দেখা গেল বস্তুটি অসম দ্রুতি নিয়ে যাচ্ছে, তা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা তার দ্রুতি জানতে চাই, কারণ পুরো গড় দ্রুতি থেকে আমরা তার গতি বিশ্লেষণ কিংবা তার গতির পরিবর্তন বোঝা কিংবা তার থেকে ইনফরমেশন পাওয়া কিংবা তথ্য পাওয়া কিংবা বিশ্লেষণ করা, সেটা কিন্তু খুব একটা সুবিধাজনক হয় না। সাপোজ একটা ছোট্ট কথা বলি, একটা ট্রেন হয়তো 1800 কিলোমিটার গেছে, কোন একটা গন্তব্যস্থলে গেছে, একটা স্টেশন থেকে একটা অনেক দূরে অন্য স্টেটের একটা জায়গাতে গেছে, কিন্তু আমি হয়তো জানতে চাইছি যে তার এই যে সময় লেগেছে হয়তো একদিন কি দুদিন, সেই দিনের 9টা বেজে 10 মিনিটে থেকে 9টা বেজে 11 মিনিটের মধ্যে, কি 9টা বেজে 10 মিনিট 50 সেকেন্ড থেকে 9টা বেজে 57 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ডের এই ডিফারেন্সে তার কত দ্রুতি ছিল। তো সেই ক্ষেত্রে পুরো দ্রুতি জেনে আমাদের কিছু লাভ হচ্ছে না, আমি সেই মুহূর্তে যেতে চাইছি। কেন? ট্রেন নিশ্চয়ই একই দ্রুতি নিয়ে যায়নি, পুরো রাস্তাটা ভিন্ন ভিন্ন দ্রুতি নিয়ে গেছে, কোথায় আবার জানিয়েছেও। তো সেই মুহূর্তে কত ছিল, সেইটার জন্য এই তাৎক্ষণিক দ্রুতি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রশ্ন রয়েছে যে গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতির মধ্যে কোনটি বেশি তাৎপর্যপূর্ণ কিংবা কোনটি বেশি গুরুত্বপূর্ণ। একই টাইপের প্রশ্ন, গড় বেগ এবং আমাদের তাৎক্ষণিক বেগ এর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, দুটোই কিন্তু একই জিনিস, যে তোমরা মাথায় রাখবে যে তাৎক্ষণিক দ্রুতি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ইনস্ট্যান্ট কিংবা একটা পার্টিকুলার টাইমে আমাদেরকে দ্রুতি জানায়, আর সেই অবকাশটা খুব কম হয়, কারণ সেই অবকাশে, ক্ষুদ্র অবকাশে আমাদের সেই গড় দ্রুতির মান আমাদের কিন্তু সেরকম কোনো মিনিংফুল তথ্য দেয় না। তোমরা নিজেদের বইতেও পেজ নাম্বার 40 তে যেখানে তাৎক্ষণিক বেগ নিয়ে বলেছে, আর পেজ নাম্বার 40 তে বাম দিকে দেখবে যেখানে
তাৎক্ষণিক দ্রুতি নিয়ে বলেছে, তো সেইখানে একটু পড়ে দেখবে, তাহলে তোমাদের যে ব্যাপারটা বললাম সেটা অনেকটা ক্লিয়ার হবে। বইতে একটু কমই লেখা আছে, কিন্তু আমি যেটা বললাম সেটা মনে রাখলেই হবে। তো তাৎক্ষণিক দ্রুতি ব্যাপারটা তোমাদেরকে কিভাবে বোঝাবো না, তার জন্য আমি এরকম একটা পথ ধরলাম, ধরো এই টোটাল হচ্ছে যাত্রাপথ। এখানে হয়তো কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে বের করতে বলা হয়েছে, কিংবা সেই বিন্দুতে আমি জানতে চাইছি যে তাৎক্ষণিক দ্রুতি কত। তো নিয়ম হচ্ছে যে বিন্দুতে বের করতে চাইলে, সাপোজ এটা পি বিন্দু, তো সেই পি বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে, অর্থাৎ মোটামুটি মধ্যে রেখে দুই পাশে মিলে একটা ছোট্ট দৈর্ঘ্য কল্পনা করতে হয়। যেমন ধর এখানে পি বিন্দু, দেখো আমি ছোট্ট একটা দৈর্ঘ্য কল্পনা করলাম। তো নরমাল মেথডে গড় দ্রুতি কিংবা আমরা নরমাল অ্যালজেব্রিক মেথডে এটা কিন্তু বের করা সম্ভব না ওই ছোট্ট একটা মুহূর্তে, কারণ সেইখানে ক্ষুদ্র সময়ের অবকাশ, সময়টা প্রায় শূন্যের কাছাকাছি। তো নরমাল মেথডে বের করা কিন্তু যাবে না। তো সময় যেহেতু অবকাশ শূন্যের কাছাকাছি, তখন স্বাভাবিকভাবে ডিসটেন্স কিংবা দূরত্বের যে পরিমাণ সেটাও শূন্যের কাছাকাছি। তো তখন কিন্তু নরমাল অ্যালজেব্রিক মেথডে বের করা যাবে না, তাৎপর্যও নেই। কিন্তু ক্যালকুলাসে এটা বের করা যাবে। যদি ধরো এইটুকু অবকাশ যদি ডেল্টা টি হয় আর দূরত্বের পরিমাণ যদি ডেল্টা এস হয়, তাহলে এই যে দুটো বিন্দু যদি আমি সি আর ডি বলি, যেটাকে পি বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে সি আর ডি কে কল্পনা করা হয়েছে, তাদেরকে যদি আমি কাছাকাছি আনি, তার মানে ডেল্টা টি কে যদি টেন্ডস টু 0 করি, তার মানে এইগুলো কাছে আসবে, কারণ টাইমটা আরো হচ্ছে, তখন আমরা লিমিট del t টেন্ডস টু 0 আর এদিকে del s বাই del t কিংবা del x বাই del t ও লেখা যায়। তাহলে পাওয়া যাবে কত? ds বাই dt। অনেকেই s এর জায়গায় l ব্যবহার করে, যেরকম আমাদের ছায়া প্রকাশনী বইতেই দেখবে l ব্যবহার করেছে, তো সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হবে তখন তাৎক্ষণিক দ্রুতি। তার মানে কি, ক্ষুদ্র সময়ের অবকাশে, অর্থাৎ সময়ের অবকাশটাকে একদম শূন্যের কাছাকাছি কিংবা একদম কম নিয়ে গিয়ে হচ্ছে, তখন স্বাভাবিক দূরত্বের যে পরিমাণটা ডেল্টা এস সেটাও কম। তো ক্যালকুলাসের সাহায্যে কিন্তু এটা আমরা বলতে পারছি। তাই দেখবে পরীক্ষাতে কিন্তু ডেফিনেশনও লাগে, বইতেও দেখবে ডেফিনেশনে আমি যেটা বললাম সেটাই শুধু সাজিয়ে লিখেছে যে কোন বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া, অর্থাৎ কি শূন্যের দিকে যাওয়া মানে কি, এই গ্যাপিংটা কমে কমে আসছে একদম ক্লোজ টু 0। শূন্যের দিকে যাওয়ার সময় অবকাশে কোন কণা যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বের যে হার, তার সাপেক্ষে না সময় সাপেক্ষে, তো সেই দূরত্বের যে হার তার লিমিটিং ভ্যালু, কারণ আমি লিমিট নিয়েছি, দেখো লিমিটিং ভ্যালু মানে হচ্ছে বাংলায় বলা হয় সীমাস্থ মান। সেই সীমাস্থ মানকে আমরা বলে থাকি তাৎক্ষণিক দ্রুতি। যেরকম আমি তোমাদের ট্রেনের একটা উদাহরণ দিয়েছিলাম, যে সেই উদাহরণটাকে যদি তোমাদের ছায়া প্রকাশনী বইতেও দেখো, একটা ছোট্ট উদাহরণ দিয়েছে যে কোন ট্রেন 0.5 সেকেন্ড সময় 10 মিটার গেছে। তাহলে 0.5 সেকেন্ড তো খুব ক্ষুদ্র সময়ের অবকাশ। ট্রেন কে শুধু 0.5 সেকেন্ড চলেছে, সেটা অনেক ঘন্টা হয়তো চলেছে একটা যাত্রাপথে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা বেগটা বের করি, তাহলে এটা হবে, তো এইখান থেকে যে মানটা পাবো এটা কিন্তু তাৎক্ষণিক দ্রুতি, এটা কিন্তু গড় নয়, কিন্তু সময় অবকাশটা দেখো খুবই ক্ষুদ্র। তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের তাৎক্ষণিক দ্রুতির একটা খুব সুন্দর উদাহরণ বাস্তব জীবন থেকে দিই। আমরা সে বাইকে হোক বাসে হোক কোনো কিছুতে হোক, ধরো নর্মাল যেগুলো স্পিডোমিটার গুলো থাকে, তো বাইকে দেখবে ডিজিটাল গুলোর কথা বলছি না, তো সেখানে পয়েন্টার থাকে, গাড়ি চলার সময় বিভিন্ন স্পিড নির্দেশ করে। তো তোমরা জানো এটা দ্রুতি নির্দেশ করে, কারণ আমরা গাড়িতে যে যাচ্ছি তো সেটা তো বিভিন্ন অভিমুখে যাই, তাহলে বেগ তো হবে না, কারণ অভিমুখ পরিবর্তন হচ্ছে, শুধু যে সরলরেখা বরাবর যাবো তা না। এবার যে দ্রুতিটা সেটা সমদ্রুতি না অসমদ্রুতি সেই পয়েন্টারে বোঝা যায়। যখন দেখবে সমদ্রুতি, তখন দেখবে পয়েন্টার গিয়ে একটা মান ধরো 50 কিলোমিটার প্রতি ঘন্টা কি কিছু সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে ফিক্স সেখানে। আর যখন দেখবে এরকম নড়ছে পয়েন্টারটা, তাহলে সেটা অসমদ্রুতিতে আছে। তো এটা থেকে কিন্তু সমদ্রুতি অসমদ্রুতির ধারণা কিন্তু নিজের চোখের সামনেও তোমরা বাইকে এই জিনিসটা লক্ষ্য করতে পারো। এবারে চলে আসে যাক, যেরকম আমরা দ্রুতিটা পড়লাম একইভাবে আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে বেগ। তো বেগ সম্বন্ধে যদি পড়তে হয় তাহলে সেই আমাদের আবার একটা একই রকম জিনিসই পড়তে হবে।
শুধুমাত্র এই ক্ষেত্রে অভিমুখ থাকে, যেটা দ্রুতির ক্ষেত্রে থাকে না। সেটা কি না, বেগ হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য বেগ হচ্ছে সরণ বাই সময়। তার মানে কি, একটা নির্দিষ্ট অভিমুখে কতটা দূরত্ব যাচ্ছে, তো নির্দিষ্ট অভিমুখে দূরত্ব মানে সেটা সরণ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা s বাই t বলতে পারি। আর v যদি বলি তাহলে অবশ্যই মাত্রা আগের বারের মতোই হবে, যা ছিল তাই। আর একক ও সিজিএস এ আর এসআই তে যা লিখেছি কিংবা এফপিএস এ ফিট পার সেকেন্ড একই হবে। তো এগুলো নিয়ে আর আমি বলছি না, সেটা একই জিনিসই থাকবে। তো তোমরা বইতেও দেখবে তাই রয়েছে। সময় সাপেক্ষে কোনো বস্তুর সরণের হার, কেন, যেরকম সরণ বাই সময়, তো সময় সাপেক্ষে হারটা নেওয়া হচ্ছে, তাহলে সময় সাপেক্ষে যে সরণের হার সেটাই হচ্ছে বেগ। বেগের মাত্রা এগুলো সবই রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, দ্রুতি এবং বেগের যে মাত্রা, একক সবই একই থাকছে। অর্থাৎ একটু আগেই আমি তোমাদের সঙ্গে এইটার সঙ্গে মনে করে দেখো এটা সম্পর্ক বলেছিলাম, সেগুলো সব সেম থাকছে। ওই জন্য নতুন করে আলোচনা করার কিছু নেই, নতুন করে তোমাদের পড়ারও কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে দূরত্ব। যেহেতু দূরত্ব আগেরটাই লিখেছিলাম, মনে করে দেখো দূরত্ব বাই সময়, তো দূরত্ব ছিল স্কেলার রাশি, তো স্বাভাবিকভাবে সেটি ধনাত্মকই হবে, ঋণাত্মক হওয়ার কোনো প্রশ্ন নেই। উত্তর দিকে গেলেও প্লাস, দক্ষিণ দিকে গেলেও প্লাস। কিন্তু সরণ একটা ভেক্টর রাশি, তাহলে সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে উত্তর দিকে যাওয়াটা যদি আমি পজিটিভ হিসেবে ধরি, তাহলে দক্ষিণ দিকে যাওয়াকে ধরবো নেগেটিভ। তাহলে বেগ কিন্তু যেহেতু অভিমুখ রয়েছে, এ কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারে, জিরো তো হতে পারে। কিন্তু দ্রুতির ক্ষেত্রে কি জিরো হওয়া একটু মুশকিল, কারণ দূরত্ব বাই সময়, তো দূরত্ব তো থাকবে, সে কম যাক বেশি যাক, নেগেটিভ দিকে যাক পজিটিভ দিকে যাক, উপরে যাক নিচে যাক, তো কণা যেদিকেই যাক না কেন, গতিশীল হোক না কেন, দ্রুতি কিন্তু থাকে, তার কিন্তু বেগ কিন্তু শূন্য কিন্তু হতে পারে। এইবার প্রশ্ন আছে তাহলে গড় বেগ। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে, যে দ্রুতি বেগের বর্ণনার মধ্যে যে পার্থক্য সেইটা। সাপোজ কোন ক্ষেত্রে বলা হলো যে 10 মিটার পার সেকেন্ড দ্রুতি কিংবা বেগ দিয়ে কোনো বস্তু গতিশীল। দ্রুতি বললে কোনো অসুবিধা নেই, কারণ অভিমুখের কোনো প্রয়োজন নেই, সে যেদিকে যাক আমাদের সেটা বলতে হয় না, কারণ স্কেলার রাশি। কিন্তু যদি কেউ বলে কোনো বস্তু 10 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, এই কথাটা কিন্তু অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ নয়। কেন অসম্পূর্ণ? কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা নেই। তাহলে অভিমুখটা বর্ণনার ক্ষেত্রে উল্লেখ করা দরকার, যেহেতু এটা ভেক্টর রাশি। এটা একটু তোমরা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে গড় বেগ। তো গড় বেগ নিয়ে যদি আমি বলি, তাহলে আগের বারের মতোই হবে, যে মোট যে সরণ থাকবে আর মোট যে সময় সেটাই হবে। তার মানে যদি আমরা বলি যে কোন একটা বস্তু, তাকে ধরো উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে 400 মিটার উচ্চতা থেকে, তো এইটা হয়তো উপর থেকে নিচে একটা নির্দিষ্ট অভিমুখে পড়বে একটা ঢিল, তো তার জন্য হয়তো সাপোজ ধরো সময় হয়তো লেগেছে 40 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা গড় বেগ যেটা আমরা বের করব, তো এখানে দেখা গেল কি 10 মিটার পার সেকেন্ড। তো এই 10 মিটার পার সেকেন্ডটাই হবে তার গড় বেগ। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে এইভাবেই করা হয়। কিন্তু একটাই কথা বলবো, যেহেতু এটা নির্দিষ্ট অভিমুখ, কিন্তু বজায় থাকতে হবে, বক্রপথ হলে কিন্তু হবে না, তখন কিন্তু সেটা গড় দ্রুতি হয়ে যাবে। নেক্সট টপিক আবার যেটা আমি মুছিনি এখনো, সেই গড় বেগ গেল। তার মানে স্বাভাবিকভাবে তাৎক্ষণিক কি বেগ, এটাও খুব ক্রুশিয়াল পরীক্ষাতে। এই ক্ষেত্রে তাই বলবো আমি, শুধুমাত্র এরকম বক্রপথ না ধরে আমি যদি বলি যে কোন একটা অবস্থান থেকে, সাপোজ ধরো এরকম একটা নির্দিষ্ট অভিমুখে, যেহেতু এখানে বক্রপথ বলা যাবে না, কারণ হচ্ছে বক্রপথ হলে নির্দিষ্ট অভিমুখ থাকছে না, তাহলে কোন একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে এরকম। তো এই যে যাওয়ার সময় আমি এই বিন্দুতে, আমি পুরো যাত্রাপথ নিয়ে ইন্টারেস্টেড নই, আমি এই মুহূর্তে কত ছিল তার তাৎক্ষণিক বেগ সেটা জানতে চেয়েছি। তো নিয়ম কি, আগেরবার যেরকম ছিল, যে বিন্দুতে বের করতে চাইছো সেই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে দুদিকে একটা
ছোট্ট সময়ের অবকাশ ধরো ডেল্টা টিতে কত সরণ হয়েছে না ডেল এস বাই ডেল টি, তখন সেম জিনিসটাই তুলে দেবো, কোনো পরিবর্তন হবে না। যেহেতু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর রয়েছে নির্দিষ্ট দিকে, তাহলে এইটাই তখন কিন্তু হয়ে যাবে তাৎক্ষণিক বেগ কিংবা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। অর্থাৎ কি, সময়ের অবকাশকে শূন্যের দিকে করব, তখন যে পরিমাণ সরণ হয়েছে যে পরিমাণ সময় সেটাকে ভাগ করব, তার মানে কি সরণ বাই সময়, তাহলে সরণের ভাগ হচ্ছে একটা, তাহলে এই যে মানটা তার সীমাস্থ মান দিচ্ছি, ডেল টি টেন্ডস টু 0 করছি, ক্যালকুলেশনে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। এই যে ds বাই dt পাওয়া গেল, এটাই কিন্তু হবে তার তাৎক্ষণিক বেগ। তোমরা বইতেও দেখবে একই হয়েছে। বইতে কি করেছে তোমাদের বইতে, সেটা হচ্ছে কি, আগেরবার আমি ডেল্টা s ধরেছিলাম, বইতে কি করেছে ডেল্টা l ধরেছে। তাই দেখবে তাৎক্ষণিক দ্রুতির বেলায় বইতে লিখছে dl বাই dt, কিছু বইতে dx বাই dt, আর বেগের সময় বোঝানোর আলাদা করার জন্য তারা কি করেছে ডেল s বাই ডেল t করেছে। তো কোনো অসুবিধা নেই, লিখতে পারো, x ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ব্যাপারটা কিন্তু একই। এবার ডেফিনেশনে তোমরা বইতে দেখো কি বলেছে, কোন অবস্থান থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময় অবকাশের কোন কণার যে সরণ হয়, তা যেটা বললাম, এই যে সরণ, যে সরণটা হচ্ছে সেটা ডেল্টা s যদি ধরি সরণটা, সেটা এখানে তো দ্রুতির সময়, বেগের সময় ডেল্টা s সরণ হচ্ছে, সময়ের অবকাশ হচ্ছে ডেল্টা t, সেই সময় যে পরিমাণ সরণ হচ্ছে ক্রমশ শূন্যের দিকে যাওয়া, অর্থাৎ ডেল্টা টি টেন্ডস টু 0। তাহলে দেখো পুরো ব্যাপারটা কিন্তু মিলে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এবারে চলে আসা যাক সমবেগ অসমবেগ কি ব্যাপার। না দেখো, সমবেগ মানে বুঝতে পারছো, নির্দিষ্ট সময়ের অবকাশে নির্দিষ্ট সরণ তো হতেই হবে, তাছাড়া যেটা হতে হবে সেটা কি, নির্দিষ্ট সময়ের অবকাশে নির্দিষ্ট সরণ হবে এবং অভিমুখটা আগে যা ছিল সেটাই থাকবে, অভিমুখটা মেইনটেইন হবে সেম ডিরেকশনে। তার নির্দিষ্ট সময়ের অবকাশে নির্দিষ্ট সরণ হবে এবং নির্দিষ্ট দিকে হবে, সেটা হচ্ছে সমবেগ। অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে যদি 2 মিটার হয় পূর্ব দিকে, প্রত্যেকটা 2 সেকেন্ড তারপরে 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 2 সেকেন্ডে সেই 2 মিটারই হবে, সেটা টুয়ার্ডস ইস্ট কিংবা পূর্ব দিকেই হবে। আর অসমবেগ হলে কি হবে না, আইদার তাদের মান হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে, কিংবা অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিংবা দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি থাকবে না, তখন হয়ে যাবে অসমবেগ, অর্থাৎ নন ইউনিফর্ম ভেলোসিটি। তোমরা বইতেও দেখবে এরকম উদাহরণ রয়েছে, যে পূর্ব দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে বলছে উত্তর দিকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, মান দেখো একই। কারণ দেখো, দ্রুতির দিক থেকে বলতে গেলে এটা কিন্তু সমদ্রুতি হচ্ছে, কিন্তু বেগের দিক থেকে বলতে গেলে হবে না। কারণ কি, এইটা হয়তো পূর্ব দিকে আর এইটা হয়তো নর্থ অর্থাৎ উত্তর দিকে, তো মান একই হতে পারে কিন্তু অভিমুখ তো আলাদা, তাহলে হবে না। আবার কোন ক্ষেত্রে দেখা গেল বেগের মান পরিবর্তন হয়ে গেছে, তো এটা তোমরা ক্লাস 9 এ পড়েছো, আমি শুধু মনে করালাম। এরপরে তোমাদের যেটা পড়তে বলেছে সেটা কি না, একটা জিনিস তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তাৎক্ষণিক দ্রুতি আর তাৎক্ষণিক বেগ একই হবে যদি দ্রুতিটা কিংবা দূরত্বটা যদি একটা নির্দিষ্ট অভিমুখে হয়, তাহলে অভিমুখটা সেম হয়ে গেল। সমান সময়ের অবকাশে যখন সমান দূরত্ব হবে, সেটা সমান সরণের সঙ্গেও সমান হবে, যেহেতু অভিমুখ নির্দিষ্ট, তখন কিন্তু তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ সমান হবে। এটা প্রশ্নতে রয়েছে ম্যানুয়াল এক্সামিনেশনে, যে কখন তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগ সমান হবে। নেক্সট যে টপিক রয়েছে, আর দুটো টপিক আমাদের রয়েছে, সেটা কি না সমবৃত্তীয় গতি। না একটা বস্তু সে বৃত্তাকার পথ বরাবর তার গতি বজায় রেখেছে, অর্থাৎ এইরকম বৃত্তাকার পথ বরাবর সেরকম গতিশীল রয়েছে কণা। সাপোজ ধরো সে এরকম অ্যান্টি ক্লকওয়াইজই যাচ্ছে, সে ক্লকওয়াইজে যেতে পারে, যেরকম খুশি ধরতে পারে। তো এটাকে বলছে যে এইটা কি তাহলে সমদ্রুতি সম্পন্ন না সমবেগ সম্পন্ন। যদি তোমরা একটু ভেবে দেখো, এইটা কিন্তু সমদ্রুতি সম্পন্ন, সমবেগ সম্পন্ন নয়। কেন না, প্রতি মুহূর্তে যদি সে 10 মিটার পার সেকেন্ডও হয় দ্রুতি কিংবা বেগের মান, প্রতি মুহূর্তে দেখো এখানে তার বেগের অভিমুখ বের করতে গেলে আমাকে কি করতে হবে না, প্রতি মুহূর্তে যে মুহূর্তে জিজ্ঞেস করা হবে সেইখানে আমাদের কি করতে হবে, স্পর্শক টানতে হবে, কারণ স্পর্শকই তার অভিমুখ বোঝাবে, কারণ এটা বক্রপথ। তার প্রত্যেকটা পয়েন্টে দেখো তার অভিমুখ কিন্তু আলাদা।
মান হয়তো সে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু অভিমুখ আলাদা। তো অভিমুখ আলাদা মানে সে কিন্তু স্কেলার রাশি, সে কিন্তু ভেক্টর রাশি নয়। তার মানে এটা সমবেগ সম্পন্ন হতে পারে না, যেহেতু অভিমুখ পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা সমদ্রুতি সম্পন্ন, অর্থাৎ সমবৃত্তীয় গতি। এটি হচ্ছে সমদ্রুতি সম্পন্ন, সমবেগ সম্পন্ন কিন্তু নয়। তোমরা বইতেও দেখবে পেজ নাম্বার 41 এর একদম উপরের দিকে সেটা নিয়ে আলোচনা করেছে। তারা ক্লকওয়াইজ ধরে করেছে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরে করেছি। ক্লকওয়াইজ হলে তোমরা চেঞ্জ করে নেবে তীর চিহ্নগুলো, কোনো সমস্যা নেই। আর পয়েন্টগুলো নামকরণ করে দেবে এ বি সি ডি, যেটা খুশি প্রথম পয়েন্ট ধরতে পারো, সে বইয়ের মতো ধরতে হবে, কোনো মানে নেই। এটা একটু মাথায় রেখো। আর এখানে ডেফিনেশন তোমাদের ছায়া প্রকাশনী বইতে সেরকম নেই, কিন্তু সাঁতরা বইতে রয়েছে, তোমরা যেটা থেকে খুশি পড়তে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে তুলনা কি করতে পারি? না, একটা তো আমি বলেই দিয়েছি যে ds/dt আর এই dl/dt, সেটা আলোচনা করার সময় বলেই দিয়েছি, তোমাদের বইতে ফার্স্ট পয়েন্টে সেটাই রয়েছে। কিন্তু একটাই কথা বলবো যে কোন মুহূর্তে সময়ের সাপেক্ষে যে সরণের হার, তো সেটা হয় গড় বেগ। আর যদি আমরা তাৎক্ষণিক বেগের কথা বলি, তখন কোন একটা পার্টিকুলার মুহূর্তে, তার মানে সময়ের অবকাশ খুব কম, জিরোর ক্লোজ, তখন যে আমরা সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, সেটাকে বলি তাৎক্ষণিক দ্রুতি, অর্থাৎ এই ds/dt। তো বইতে তাই লেখা রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের গড় বেগ, খুব ক্ষুদ্র সময়ের জন্য গড় বেগ যখন নেই, তখন সেটা হয় তাৎক্ষণিক বেগ। পয়েন্ট নাম্বার 2, যে কোন বস্তু একমাত্র সমবেগে চললে তখন তার গড় বেগ আর তাৎক্ষণিক বেগ সমান হয়। এটা শর্তটা জিজ্ঞেস করে যে কখন গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হয়। যদি সে সমবেগে চলে, তাহলে সমবেগে চললে কি হবে না, বেগ যেহেতু গতিবেগ যা মানটা সমান সময়ের অবকাশে যদি সমান সরণ হয়, তাহলে সে সমবেগ হয়ে গেল। আর অভিমুখটা একটা নির্দিষ্ট রয়েছে, সেই সময় যদি আমি তাৎক্ষণিক বেগ বেরও করি, তাহলে কি হবে, সময়ের একটা নির্দিষ্ট ডিফারেন্সে নির্দিষ্ট সরণ থাকছে, তো যত ক্লোজই হোক না কারণ সেই ভ্যালুটা চেঞ্জ হবে না, তো তখনই এটা সম্ভব হয়। তো এটা পয়েন্ট নাম্বার 2টা ভালো করে মনে রাখবে। তারপরে কি রয়েছে, দ্রুতি বেগের তুলনা। তো এটা আমরা ক্লাস 9এও পড়েছি, আবার বলি যে দ্রুতি বেগের তুলনার মধ্যে তোমরা জানো এদের শুধুমাত্র ডেফিনিশনে বেগের সময় সরণ বাই সময় হয়, আর দ্রুতির সময় দূরত্ব বাই সময় হয়। আর মান অর্থাৎ একক, মাত্রা সবই একই, শুধুমাত্র একটাই ফারাক যে দ্রুতির ক্ষেত্রে হচ্ছে স্কেলার রাশি, কোনো অভিমুখ নেই নির্দিষ্ট, শুধু মান রয়েছে। আর বেগের ক্ষেত্রে মান এবং অভিমুখ দুটোই রয়েছে। তো তোমাদের বইতে দেখবে সে সাঁতরা হোক ছায়া হোক দুটোতেই অনেকগুলো পয়েন্ট অফ ডিফারেন্স রয়েছে, আমি সবগুলি আলোচনা করে দিচ্ছি। তো প্রথম তিনটে আমাদের আগেই আলোচনা হয়েছে, আমি এখন আবার বললাম। ফোর্থ পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমদ্রুতি সম্পন্ন কেউ আছে, তাহলে কি সে সমবেগ সম্পন্ন হতে পারে? হোয়াটসঅ্যাপে রয়েছে প্রশ্ন, তাহলে উত্তর হচ্ছে না। যে সমদ্রুতি সম্পন্ন সে সমবেগ সম্পন্ন হবে না। তো সমান সময় হয়তো সমান দূরত্ব সমান সরণ হচ্ছে, কিন্তু সমান দূরত্ব যাচ্ছে, সমান সরণ নয়। তার মানে নির্দিষ্ট অভিমুখ তার কিন্তু নেই। আর যেহেতু নির্দিষ্ট অভিমুখ নেই, সেই জন্যই আমরা বলবো যে সে সমদ্রুতি সম্পন্ন, সমবেগ সম্পন্ন কিন্তু নয়। কিন্তু যে কণা কি যে বস্তু সমবেগ সম্পন্ন রয়েছে, সে কিন্তু সমদ্রুতি সম্পন্ন অবশ্যই। কারণ হচ্ছে সমবেগ সম্পন্ন মানে সে সমান সময়ের অবকাশে সমান সরণ হচ্ছে এবং তার নির্দিষ্ট অভিমুখও রয়েছে। অবশ্য দ্রুতির ক্ষেত্রে অভিমুখের কোনো প্রয়োজন নেই, কিন্তু সমান সময়ে সমান সরণ হচ্ছে, তাহলেই সেটা সমদ্রুতির সঙ্গে সমান হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, আমরা জানি, যেটা একটু আগেই আমি 10 মিনিট আগেই বলেছি, যে দূরত্ব ঋণাত্মক হতে পারে না, যেহেতু স্কেলার রাশি, কিন্তু সরণ হতে পারে। তার মানে কখনোই আমাদের এই দ্রুতি ঋণাত্মক হবে না, কিন্তু বেগ ঋণাত্মক ধনাত্মক দুটোই হতে পারে। আমি উদাহরণ দিয়েছিলাম যে উত্তর দিকে যদি ধনাত্মক হয় তাহলে দক্ষিণটা ঋণাত্মক হবে, whereas দূরত্বের ক্ষেত্রে এটার কোনো গুরুত্ব নেই। তাই দ্রুতির ক্ষেত্রে এর কোনো গুরুত্ব নেই, সবসময় পজিটিভ থাকে। নেক্সট হচ্ছে গড় বেগ যদি শূন্য হয়, তাহলে কি গড় গতিও শূন্য হবে? মোটেই না, গড় গতি শূন্য নাও হতে পারে, কারণ দূরত্ব শূন্য না হলেই হবে। দূরত্ব তো ভেক্টর রাশি নয় যে শূন্য হতে পারে, তো এটা একটু মনে রাখবে। কিন্তু যদি এখানে বলেছে, এটা গড় যেহেতু কথা বলেছে, কিন্তু দ্রুতি যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু বেগ শূন্য হয়ে যাবে। তো দ্রুতি শূন্য হয়ে গেলে কারণ ডিসটেন্স ট্রাভেল করেনি, যেখানে ছিল সেখানেই আছে। তার মানে কি তখনই বেগ পাবো না আমরা, সরণের প্রশ্নই উঠছে না। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 7, যে যেভাবে গতিপথ হোক, সে বক্রপথ হোক কি সরলরেখী পথ হোক, সেই পথের যে কোনো একটা বিন্দু যদি আমি ধরি,
ধরো এই বিন্দু আর এইখানে একটা বিন্দু, এই দুটো বিন্দুতে কিন্তু এই তাৎক্ষণিক দ্রুতি এবং যদি এই তাৎক্ষণিক বেগের কথা বলি, এটা কিন্তু সমান, যেহেতু সি একটা ফিক্সড পয়েন্টের কথা আমরা বলছি, তার তো পয়েন্ট মানে তার কোনো ডিরেকশন বলার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা বলি কোনো বস্তু যদি বক্রপথে চলে, যদি কোনো বস্তু বক্রপথে চলে, তখন কি হবে? তখন কিন্তু বক্রপথে যখন চলবে তখন কিন্তু এই মান একটা নির্দিষ্ট সময়ের অবকাশে সেটা কিন্তু একই হবে না। তাই দেখবে 7 পয়েন্টে যেটা লেখা রয়েছে যে কোন সময়ের ব্যবধানে তার গড় দ্রুতি গড় বেগের মান আলাদা হয়। অর্থাৎ যদি আমি একটা নির্দিষ্ট এখানে একটা এরকম সময়ের অবকাশ নিয়ে নিই, নির্দিষ্ট সময়ের অবকাশ, তখন কিন্তু গড় দ্রুতি যা হবে গড় বেগ কিন্তু তা হচ্ছে না। এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা পয়েন্ট যদি ধরি তাহলে কিন্তু আমরা বলবো তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতি সমান হচ্ছে, যেহেতু পয়েন্ট। আর যদি বলা হয় একটা নির্দিষ্ট সময়ের অবকাশে, তখন কিন্তু বক্রপথে সেটা সমান হবে না, তখন যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে তার কিন্তু আলাদা হবে। এবার তোমরা বলবে স্যার যে অভিমুখ আলাদা হচ্ছে, মান তো একই হতে পারে না। মানের ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। তার কারণ হচ্ছে যখন আমরা গড় দ্রুতি বের করব আর যখন গড় বেগ বের করব তাহলে কিন্তু একই হবে না, কারণ ডিরেকশন তো ফ্লাকচুয়েট করছে। আবার সে নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট ডিসটেন্স ট্রাভেল করবে কি চলন হচ্ছে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই জন্য এই কথাটা বলা হয়। তো এখানেই আলোচনা শেষ করব। পেজ 41 এবং 42 এর অর্ধেকটাই দেখবে তোমাদের 5টা গাণিতিক উদাহরণ রয়েছে, তার মধ্যে 1 থেকে 4 তোমরা 9 এর এরকম অঙ্ক করেছো, কোশ্চেন ব্যাংকেও ছিল, সহায়িকাতেও ছিল। কোশ্চেন নাম্বার 5টা ফলনবিদ্যা প্রয়োগ রয়েছে, তোমাদের সঙ্গে আমি অবকলন নিয়ে আলোচনা করেছি, তো তারই প্রয়োগ রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, আমি অনুশীলনীতে এরকম অনেকগুলো অঙ্ক রয়েছে, এমসিকিউতে রয়েছে, সেগুলো আমি আলোচনা করব কিছুদিনের মধ্যে, তখন তোমাদের সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এমনি যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে ত্বরণ, মন্দন এবং অভিকর্ষজ ত্বরণ এই সংক্রান্ত আলোচনা করে এই পাঠটা শেষ করব। তারপরে আমরা লেখচিত্রের সাহায্যে এবং কলমবিদ্যার সাহায্যে কিভাবে গতীয় সমীকরণগুলো প্রতিষ্ঠা করব সেইগুলো আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পড়া বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের ফিডব্যাক দেবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।